কোয়েশ্চেন এটা যশোর বোর্ডে এসেছে 2019 সালে। ওকে, যশোর বোর্ড 2019 সালে একটা বোর্ড কোয়েশ্চেন। তো আমরা এখন বোর্ড কোয়েশ্চেনটা সলভ করার চেষ্টা করি। আচ্ছা, আমরা একটু দেখি প্রশ্নটাই কি বলছে। 2018 সালের 31 ডিসেম্বর তারিখে জামান ট্রেডার্সের নগদান বইয়ের ডেবিট উদ্বৃত্ত 1,20,000 টাকা। আচ্ছা, আমরা জানি বই কয় প্রকার? 2 প্রকার, নগদান বই আর কি পাস বই। আচ্ছা, তোমরা বলো তো, এই প্রথম লাইনটা পড়েই আমরা বুঝে গেলাম কি করব, তাই না? আমি যেমন বুঝছি তোমরা বুঝছো না? যে নগদান বই অনুযায়ী কি আছে? টাকা আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? পাস বই অনুযায়ী কত সেটা বের করতে হবে, তাই না? বলো, খুবই ইজি। অর্থাৎ প্রথম লাইনটা দেখে আমরা কিন্তু ডিসিশন মেক করব যে আসলে আমরা কি করতে যাচ্ছি। তো নগদান বই অনুযায়ী টাকা দেওয়া আছে, আমরা নগদান বই অনুযায়ী যে টাকাটা এটার উপর ভিত্তি করে ব্যাংক বিবরণী অনুযায়ী কত টাকা থাকা উচিত সেটা বের করব। ওকে, আচ্ছা, ছোট্ট একটা ঝামেলা এই প্রশ্নের মধ্যে দিয়ে দিস। সেটা হলো, আমরা তো জানি ব্যাংক জমাও হয়, আবার ব্যাংক জমার অতিরিক্তও হয়, রাইট? ব্যাংক জমা অতিরিক্ত, দুইটা কথা না? ব্যাংক জমা তো সম্পদ, আর ব্যাংক জমা অতিরিক্ত কি দায়। আচ্ছা বলো তো, নগদান বইটা কার? আমাদের বইটার নাম কি? নগদান বই। তো আমরা নগদান বইয়ের ডেবিটে কি রাখি? ব্যাংক জমাকে, তাই না? আর নগদান বইয়ের ক্রেডিটে কাকে রাখি? ব্যাংক জমাতিরিক্তকে রাখি। তাহলে নগদান বইয়ের ক্রেডিট উদ্বৃত্ত বললে কি বুঝতে হবে? জমাতিরিক্ত। আর ডেবিট উদ্বৃত্ত বললে ব্যাংক জমা। তাহলে এই যে নগদান বইয়ের ডেবিট উদ্বৃত্ত 1,20,000, এখন বলো এই যে নগদান বইয়ের ডেবিট উদ্বৃত্ত 1,20,000, এটা দ্বারা আমরা কি বুঝলাম? ব্যাংক জমা। আর যদি বলতো নগদান বইয়ের ক্রেডিট উদ্বৃত্ত, ব্যাংক জমাতিরিক্ত, তাহলে আমাদের কোয়েশ্চেনে জমাও থাকতে পারে, জমাতিরিক্তও থাকতে পারে। তো এখনো পর্যন্ত আমি মনে হয় জমাতিরিক্তের ম্যাথ করে নাই, নেক্সট ক্লাসে আমি জমাতিরিক্তের ম্যাথ করবো। হ্যাঁ, আচ্ছা, ওকে। তো এই যে লাইনটা পড়লাম, এই লাইনটা পড়ার পরপরই আমরা ঘরটা এঁকে ফেলি। হ্যাঁ, আচ্ছা, আমরা খ করব। একটু তোমরা কথা বলো না, কোঅপারেট করো আমার সাথে। হ্যাঁ, নাম কি? জামান ট্রেডার্স। ওকে, জামান ট্রেডার্স এর ব্যাংক সমন্বয় বিবরণী, তাই না? বলো, ব্যাংক সমন্বয় বিবরণী। ব্যাংক সমন্বয় বিবরণী কত তারিখ স্যার? এটা 31 ডিসেম্বর 2018, না? আচ্ছা, 2018 সালের 31 ডিসেম্বর তারিখের জন্য হলো স্যার। ওকে, এবার আমি ঘরটা এঁকে ফেলি। একদম খুবই অ্যাজ ইউজুয়াল একটা ঘর। হ্যাঁ, এটা কোনো ডুপ্লেক্স বা হাই রাইজ বিল্ডিং না, খুবই স্বাভাবিক সাধারণ একটা নর্মাল ঘর। ওকে, আচ্ছা, তো এখানে হবে কি স্যার? বিবরণ। হ্যাঁ, টাকা। এ ভাই, তোমরা এত টাকা করো কেন? আচ্ছা, তো আমরা ঘরটা তো আঁকলাম। তো ঘর আঁকার পর প্রশ্নে কি অনুযায়ী টাকা দেয়া আছে? নগদান বই অনুযায়ী দেয়া আছে। তো যেই বই অনুযায়ী আছে তাকে আমরা উপরে লিখে দিই। হ্যাঁ, নগদান বই, মানে ম্যাথটা শুরুই হবে যেই বই অনুযায়ী টাকা দেয়া আছে। নগদান বই মোতাবেক ব্যাংক জমা, রাইট? নগদান বই মোতাবেক ব্যাংক জমা, যেহেতু ডেবিট উদ্বৃত্ত, সো ব্যাংক জমা। এটা কত স্যার? 1,20,000 টাকা। ওকে, বলিস। হ্যাঁ স্যার, দেখো তো নগদান বই মোতাবেক দেয়া আছে, আমরা এটা উপরে বসালাম। ওকে, আর বিপরীতটা আমরা কোথায় বসাবো? নিচে। তাহলে নিচে কে বসবে? পাস বই। আমরা জানি বই কয়টা? 2টা, নগদান বই আর কি পাস বই। তো নগদান বই অনুযায়ী টাকা দেয়া থাকার কারণে নগদান বই অনুযায়ী টাকাটা উপরে বসলো। আর নিচে কে বসবে বলো তো? পাস বই মোতাবেক ব্যাংক জমা। আচ্ছা, সেটা কত আমরা কি জানি? নো, এটা আমরা ব্ল্যাঙ্ক রাখলাম, এটা আমরা নির্ণয় করব, বের করব। ওকে, আচ্ছা স্যার, এই যে ওপেন স্পেস, এই স্পেসটা আমরা কয় ভাগ করে ফেলবো? 2 ভাগ। একটা অংশ যোগ, আরেকটা অংশ কি বলো? বিয়োগ। যোগের অংশ আর হচ্ছে বিয়োগের অংশ। তো এই যে এখানে 1 থেকে 7 অনেকগুলো লেনদেন দেয়া আছে, রাইট? এই লেনদেনগুলোকে আমরা হয় যোগে বসাবো, নয়তোবা বিয়োগে বসাবো। ওকে, তো যারে আমার ভাল লাগে ধরে যোগে বসাবো, যারে আমি হেট করি তারে ধরে বিয়োগে বসাই দিব। ওকে, ডান না?
ও আচ্ছা, ঝামেলা আসছে নাকি? আচ্ছা দেখো, এখানে কে ভালো কে মন্দ, কারে ভালো লাগে কারে খারাপ লাগে, কে যোগে কে বিয়োগে, এইভাবে না। বেসিক্যালি কে যোগে যাবে আর কে বিয়োগে যাবে, এটার জন্য আমরা দুইটা টেস্ট করব। কয়টা টেস্ট করব? দুইটা টেস্ট। প্রথম হলো যে আমরা লেনদেনটা পড়ে নগদান বইতে কি প্রভাব পড়লো, পাস বইতে কি প্রভাব পড়লো, আগে প্রভাবটা দেখব। তো প্রভাবটা দেখার পর আমরা কম্পেয়ার করব। কি করব স্যার? কম্পেয়ার। কিভাবে কম্পেয়ার? উপরের তুলনায় নিচে বেশি হলে যোগ, উপরের তুলনায় নিচে কম হলে, এইভাবে কম্পেয়ারটা করতে হয়। উপরে যে আছে তার তুলনায় নিচে বেশি হলে যোগ, উপরে যে আছে তার তুলনায় নিচে বেশি হলে যোগ, আর কম হলে বিয়োগ। বুঝছো? এখনো বুঝো নাই? ওকে, ব্যাপার না, আমি বুঝাই দিচ্ছি। দেখো, আচ্ছা, নগদান বইকে আমরা ক্যাশ বুক বলতে পারি, আর ব্যাংক স্টেটমেন্ট বা পাস বইকে আমরা ব্যাংক স্টেটমেন্ট বলতে পারি। সিবি মানে ক্যাশ বুক বা নগদান বই, বিএস মানে ব্যাংক স্টেটমেন্ট বা পাস বই। এখন আসো 1 নম্বর লেনদেন। এই 1 নম্বর লেনদেনটাকে আমরা কি যোগে নিব নাকি বিয়োগে নিব? তো এই ডিসিশনটা আমরা হুট করে নিব না। এই ডিসিশনটা নেওয়ার জন্য আমরা একটু টেস্ট করব। কিভাবে টেস্ট করব? দেখো, আগে আমরা একটু পড়ি। হ্যাঁ, 28,000 টাকার 5টি চেক। আচ্ছা, 28,000 টাকার 5টি চেক, কথাটার মানে কিন্তু 5টা চেক যার মোট মূল্য 28,000 টাকা। আবার অনেক বুদ্ধিজীবী আসছো, তোমরা ভাবতে পারো প্রতিটা চেক 28,000 গুণ 5, এত মানে এত বুদ্ধিজীবী হওয়ার দরকার নেই। 5টা চেক যার মোট মূল্য কত? 28,000 টাকা। তার মানে আমরা 28,000 টাকার চেক এবং 22,000 টাকার বিল আদায়ের উদ্দেশ্যে ব্যাংকে জমা দিয়েছি। আমরা তো গ্রাহক, রাইট? তাহলে আমরা গ্রাহক, আমরা কি করলাম? 28,000 টাকার চেক আর 22,000 টাকার বিল, টোটাল কত হলো? 50। 28 আর 22 কত? তাহলে আমরা 50,000 টাকার চেক এবং বিল আদায় করার উদ্দেশ্যে আমাদের অ্যাকাউন্টে জমা করেছি। তো আমরা যখনই বিল, চেক এইগুলো আদায়ের উদ্দেশ্যে ব্যাংকে জমা করি, আমরা কি করব? জমা করার সাথে সাথেই আমাদের নগদান বইতে বাড়িয়ে দিব। তার মানে আমরা কি করলাম? নগদান বই ক্যাশ বুকে বাড়িয়ে দিলাম। কত টাকা? 50,000 টাকা। কিন্তু ব্যাংক কি সাথে সাথে বাড়াবে বলো? না, ব্যাংক টাকাটা আদায় করলে বাড়াবে, না করলে বাড়াবে না। এবার আসো আমরা পরের অংশটুকু পড়ি। ব্যাংকে জমা দেওয়া হয় কিন্তু ব্যাংক কর্তৃক 31 ডিসেম্বর পর্যন্ত আদায় হয়নি। আমরা তো 31 ডিসেম্বর তারিখে অঙ্ক করতেছি, তো আমরা যে তারিখে অঙ্ক করতেছি ওই তারিখ বা ওই দিন পর্যন্ত ব্যাংক এই টাকাটা আদায় করতে পরে করছে কিনা ওটা আমার দেখার দরকার নেই। আমরা যেদিন অঙ্ক করতেছি আমরা শুধু ওই পর্যন্তই চিন্তা করব। বলো তাহলে 31 ডিসেম্বরের মধ্যে ব্যাংকে আদায় করতে পারছে? তাহলে বলো, ব্যাংক কি ব্যাংক বিবরণীতে বাড়িয়েছে? বলো, বাড়িয়েছে না বাড়ায় নাই? তাহলে এই যে 1 তারিখের যে বা 1 নম্বর লেনদেন, এই 1 নম্বর লেনদেন দ্বারা কি হলো? নগদান বইতে আমরা 50,000 টাকা বাড়িয়েছি, কিন্তু ব্যাংক বিবরণীতে ব্যাংক কোনো টাকা বাড়ায় নাই। ওকে, প্রভাব কি আমরা বুঝলাম? তাহলে 1 নম্বর লেনদেনের নগদান বইতে কি প্রভাব পড়ছে? টাকা বাড়ছে। ব্যাংক বিবরণীতে কি প্রভাব পড়ছে? কোনো প্রভাবই পড়ে নাই। বা আমি এইভাবে প্রভাব পড়ে নাই এটা বলবো না, বলবো কি টাকা বাড়ে নাই। নগদান বইতে টাকা বাড়ছে কিন্তু ব্যাংক বিবরণীতে টাকা বাড়ে নাই। এবার আসো আমরা কম্পেয়ার করব। কি করব? ফার্স্টে তো প্রভাব দেখালাম, দেন কি করব? কম্পেয়ার। তো কম্পেয়ারটা কিভাবে হবে বলো? উপরের তুলনায় নিচে, তাহলে উপরে কে? ক্যাশ বুক, আর নিচে কে? ব্যাংক স্টেটমেন্ট। তাহলে কম্পেয়ারটা এইরকম হবে না? কেউ যদি উল্টা করো তাহলে কিন্তু অঙ্ক কাটা যাবে, সব যোগ বিয়োগ হয়ে যাবে, সব বিয়োগ যোগ হয়ে যাবে। তাহলে উপরের তুলনায় নিচে, তার মানে সিবি থেকে বিএস, অর্থাৎ নগদান বইয়ের তুলনায় ব্যাংক বিবরণীতে বেশি হলে যোগ, নগদান বইয়ের তুলনায় ব্যাংক বিবরণীতে কম হলে বিয়োগ। তাহলে দেখো আমরা আবার বলি, 1 নম্বর লেনদেনের কারণে নগদান বইতে কি প্রভাব পড়লো? 50,000 টাকা বাড়লো, কিন্তু ব্যাংক বিবরণীতে বাড়ে নাই। তাহলে নগদ বইতে যা আছে ব্যাংক বিবরণীতে কি তা আছে না কম আছে? কম আছে। কত কম আছে? 50,000 টাকা কম আছে। তাহলে এই 50,000 টাকা কি যোগে যাবে না বিয়োগে? কম থাকলে কি হবে? বিয়োগ। তাহলে কোথায় যাবে? বিয়োগে। তাহলে 1, আদায়ের উদ্দেশ্যে জমাকৃত চেক আদায় হয়নি। ব্যাংক কর্তৃক আদায় হয়নি, রাইট? ব্যাংক কর্তৃক আদায় হয়নি। কত টাকা স্যার? 50,000 টাকা। এটা বিয়োগের অংশে বসলো। তুমি কি বুঝেছ? তো আমি কি আন্দাজে বিয়োগে বসালাম? না, ফার্স্টে আমি প্রভাব দেখালাম। নগদান বইতে কি হলো?
ব্যাংক বিবরণীতে কি হলো। দেন আমরা কম্পেয়ার করলাম নগদান বইয়ের তুলনায় ব্যাংক বিবরণীতে বেশি নাকি নগদান বইয়ের তুলনায় ব্যাংক বিবরণীতে কম। বেশি হলে যোগ হইতো, কম হওয়ার কারণে বিয়োগ হয়েছে। এখন প্রত্যেকটা লেনদেন আলাদা আলাদা। তুমি আবার যখন 2 নম্বর লেনদেনটাকে বসাবা তখন আর 1 নিয়ে চিন্তা করা যাবে না, 1 যা হয়েছে ওটা শেষ, 1কে আর মাথায় টেনে আনা যাবে না। এবার শুধু 2 নিয়ে আমরা চিন্তা করব। হ্যাঁ, 2 কি বললো, 18,000 টাকার একখানে প্রাপ্য বিল ব্যাংক থেকে বাট্টা করা হয়। স্যার মানে ব্যাংকে বাট্টা করা মানে ব্যাংকের কাছে বেচে দেয়া, সোজা কথা। একটা বিল তোমরা তো জানো প্রাপ্য মানে কি, সম্পদ। তো প্রাপ্য বিল আমাদের জন্য কি এক ধরনের সম্পদ। এটা আমরা কি করলাম, ব্যাংকের কাছে বিক্রি করলাম, অর্থাৎ আমরা বাট্টা করলাম। কত টাকায় বলো, 16,800 টাকা। ধরো এটা হলো প্রাপ্য বিল, এটার গায়ে লেখা আছে কত, 18,000, বাট আমরা এটা ব্যাংকের কাছে বিক্রি করেছি কত টাকায়, 16,800 টাকায়। তাহলে ব্যাংক কি আমাদের অ্যাকাউন্টে 18,000 টাকা জমা করবে, কত জমা করবে, 16,800। তাহলে দেখো 2 নাম্বার লেনদেনের কারণে ব্যাংক কত টাকা জমা করছে, 16,800 টাকা অ্যাকাউন্টে জমা করছে, অর্থাৎ ব্যাংক বিবরণীতে বাড়াইছে কত, 16,800। যেহেতু ব্যাংক আমাদের অ্যাকাউন্টে টাকা জমা করছে, সো ব্যাংক এটার হিসাব রাখবে নাকি রাখবে না, কোথায় রাখবে, ব্যাংক বিবরণীতে। টাকা বাড়াবে না কমাবে, বাড়াবে। কিন্তু আমরা কি করছি, নগদান বইতে উহা পূর্ণ মূল্যে লিপিবদ্ধ করা হয়। মানে এই বিলটার দাম কত, 18,000, আমরা ব্যাংকের কাছে বিক্রি করছি কত, 16,800 টাকা। তো ব্যাংক তো আর পাগল না, ব্যাংক তো আমার অ্যাকাউন্টে 16,800 টাকাই জমা করবে, ব্যাংক তো ব্যাংক বিবরণীতে 16,800 টাকাই লিখবে। আমরা নাচতে নাচতে কি করছি, 18,000 টাকা লিখে দিচ্ছি, তাই না। পূর্ণ মূল্য আমরা বাড়াইছি, অর্থাৎ নগদান বইতে আমরা বাড়িয়েছি কত টাকা, 18,000। স্যার ভুল সঠিক এগুলো চিন্তা করার দরকার নেই। হ্যাঁ, আমরা এখানে যে ব্যাংক সমন্বয় বিবরণীটা করতেছি, আমরা কিন্তু ভুল সংশোধন করতেছি না, আমরা জাস্ট নগদান বইয়ে যা আছে তার উপর ভিত্তি করে ব্যাংক বিবরণীতে কত সেটা বের করতেছি। এখানে ভুলটাকে আমরা সংশোধন করতেছি না। ভুল আমরা কখন সংশোধন করি জানো, যখন আমরা উভয় জের সংশোধন করি, অর্থাৎ 2টা জের দেওয়া থাকে, ওইটা অন্য প্যাটার্নের ম্যাথ। এই প্যাটার্নে তোমার কে ভুল করলো, কোথায় সংশোধন করতে হবে, এইভাবে চিন্তা করা যাবে না। জাস্ট 2টা জিনিস চিন্তা করতে হবে। কয়টা, যে নগদান বইতে কী প্রভাব পড়লো, ব্যাংক বিবরণীতে কী প্রভাব পড়লো, দেন কম্পেয়ার। আর কম্পেয়ার করে বেশি মনে হলে যোগ, কম মনে হলে বিয়োগ। তাহলে বলো 2 নম্বর লেনদেনের কারণে নগদান বইতে কি প্রভাব পড়লো, নগদান বইতে পূর্ণ মূল্য লেখা হয়েছে, অর্থাৎ 18,000 টাকা বাড়ানো হয়েছে, কিন্তু ব্যাংক বিবরণীতে বাড়ানো হয়েছে কত, 16,800। এখন তোমরাই বলো নগদান বইতে বাড়ছে কত, ব্যাংক বিবরণীতে 16,800। এখন কম্পেয়ার করব, নগদান বইয়ের তুলনায় ব্যাংক বিবরণীতে বেশি আছে না কম আছে, কম আছে। গুড, কত কম আছে, 1200। কত কম আছে, 1200। কেউ আবার বললো না 18,000 কম আছে বা 16,800 কম আছে, বিষয়টা এমন না। কম আছে কত, 1200 কম আছে। কত কম আছে স্যার, 1200 কম আছে। তাহলে 1200 টাকা কোথায় যাবে, বিয়োগে যাবে। ওকে, তাহলে বাট্টাকৃত প্রাপ্য বিল অধিমূল্যায়ন, অধিমূল্যায়ন কত টাকা স্যার, 1200। এই কথাগুলো তুমি তোমার মতোই লিখবা, সমস্যা নেই। আমরা কি বুঝতে পারছি? ওকে, বা এখানে যা আছে হুবহু তাই লিখে দিলেও হবে। আচ্ছা, এরপর আসো 3 ফাহিম। এই যে আমাদের যে ট্রিক্স বা আমাদের যে মেথডটা, এটা কি কঠিন না সহজ, অনেক বেশি ইজি এবং পারফেক্ট মেথড, তাই না। এই মেথডটা দিয়ে সব রকমের প্রবলেম আমরা সলভ করে ফেলতে পারবো। ও আবার একটা বাথরুম মেথড ফলো করে, মানে কি নাকি, আপ ডাউন। আচ্ছা 3, ওকে 3 বলছে ব্যাংক কর্তৃক 15,000 টাকার প্রদেয় বিল পরিশোধিত হয়েছে। ব্যাংক 15,000 টাকার বিল কি করছে, আচ্ছা ব্যাংক কি ব্যাংকের বিল পরিশোধ করছে না আমাদের বিল পরিশোধ করছে? ব্যাংক আমাদের হয়ে আমাদের অনেক বিল পরিশোধ করে, ব্যাংক আমাদের হয়ে আমাদের অনেক কিছু আদায় করে। হ্যাঁ, তো এখানে ব্যাংক যে প্রদেয় বিলটা পরিশোধ করছে ওটা কিন্তু ব্যাংকের পার্সোনাল না, ওটা আমাদের প্রদেয় বিল, আমাদের হয়ে ব্যাংক কি করছে, পরিশোধ করছে। নাহলে এই কথাটা আমাকে ব্যাংক কেন জানাবে বা আমি কেন এটা জানবো? ব্যাংক মনে করো অন্য বেটার বিল পরিশোধ করছে, আমার বাপের কি, তার মানে অবশ্যই এই বিলটা কার, আমার, এই লেনদেনটা আমার সাথে জড়িত। ওকে, আমরা অনেক সময় ব্যাংককে কি করি জানো, ওসি হিসেবে নিয়োগ করি বা আমাদের সাহায্যকারী প্রতিনিধি হিসেবে নিয়োগ করি।
তো এই প্রতিনিধিত্বমূলক অনেক কাজ ব্যাংক আমাদের হয়ে করে দেয়, আমাদের বিল আদায় করে দেয়, বিল পরিশোধ করে দেয়, এরকম। হ্যাঁ, তো এখানে বলছে ব্যাংক কর্তৃক 15,000 টাকার প্রদেয় বিল পরিশোধিত হয়েছে। তাহলে ব্যাংক যদি প্রদেয় বিল পরিশোধ করে দেয়, বলো তো ব্যাংকে আমাদের অ্যাকাউন্টে টাকা বাড়াবে না কমাবে? কমাবে। তাহলে ব্যাংক কি করলো? ব্যাংক বিবরণী থেকে 15,000 টাকা কমিয়ে দিল, রাইট? কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ করা হয় নাই। আমরা কি কমিয়েছি? না, আমরা কমাই নাই। তাহলে আসো এবার আমরা একটু দেখি। আচ্ছা, প্রভাবটা যখন চিন্তা করবা, ফার্স্টে চিন্তা করবা যে মানে আমরা আছি কোথায়? নগদান বইতে। নগদান বইতে কি প্রভাব পড়ছে? হ্যাঁ, সেটা নগদান বইতে কি প্রভাব পড়ছে? কমে নাই। আচ্ছা, কিছু হয় না এটা বললো না, কারণ ব্যাংকে কি হয়েছে? কমছে। তো ব্যাংকে যেহেতু কমছে, সেহেতু এই কমার সাথে আমি যদি ম্যাচিং করে বলি, সামঞ্জস্য রেখে বলি, আমি কি বলবো? কমে নাই। তাহলে নগদান বইতে কমে নাই, বাট ব্যাংকে কমছে, তাই না? তাহলে নগদান বইয়ের তুলনায় ব্যাংকে বেশি আছে না কম আছে? এই সবই দি কম। আচ্ছা, কম আছে। কত? 15,000। তাহলে এটা যোগে যাবে না বিয়োগে যাবে? বিয়োগে যাবে। তাহলে আমরা 3 নাম্বারটাও কি করব? লিখবো। কত স্যার? 15,000 টাকা লিখবো, তাই না? কি হবে এটা? ব্যাংক কর্তৃক সরাসরি প্রদেয় বিল পরিশোধ। প্রদেয় বিল পরিশোধ। ওকে, আচ্ছা। তো দেখো আমি যে কম্পেয়ার করতেছি কিভাবে? নগদান বইয়ের তুলনায় ব্যাংক বিবরণীতে বেশি হলে যোগ, কম হলে। আর তুমি যদি উল্টায় করতা ব্যাংক বিবরণীর তুলনায়, তাহলে যে ব্যাংকে দেখো এখানে কি ব্যাংকে বাড়ে নাই, নগদে বাড়ছে। তো ব্যাংকের তুলনায় নগদান বইতে কি আছে? বেশি আছে। সো এটা কই চলে যেত? উল্টা পাল্টা হয়ে যেত। কিভাবে কম্পেয়ার করবে বুঝছো তো? উপরে যে আছে তার তুলনায় নিচে বেশি থাকলে যোগ, আর উপরে যে আছে তার তুলনায় নিচে কম থাকলে। এখন উপরে যদি পাস বই হইতো, নিচে যদি নগদান বই হইতো, তাহলে কি আমি এইভাবে কম্পেয়ার করতাম? না, তখন কিন্তু কম্পেয়ারটা উল্টা করে দিত। বুঝছো? সবসময় উপরের তুলনায় নিচে যে আছে, অর্থাৎ উপরে নগদান বই থাকার কারণে নগদান বইয়ের তুলনায় ব্যাংক বিবরণীতে বেশি থাকলে যোগ, নগদান বইয়ের তুলনায় ব্যাংক বিবরণীতে কম থাকলে বিয়োগ। এইভাবে কম্পেয়ার করতে হয়। আচ্ছা, এবার আসলে আমরা চারটা দেখি। 4 বললো খরিদ্দার অর্থাৎ ক্রেতা সরাসরি 20,000 টাকা ব্যাংকে জমা দিয়েছে, যা নগদান বইতে লিপিবদ্ধ করা হয় নাই। আচ্ছা, আমাদের একজন ক্রেতা যার কাছে আমরা পণ্য বিক্রি করেছি, সে আমাদেরকে না জানিয়ে আমাদের অ্যাকাউন্টে টাকা জমা করে দিচ্ছে। আচ্ছা, তো খরিদ্দার যদি সরাসরি ব্যাংকে টাকা জমা করে, তোমরাই বলো কি হবে? ব্যাংক টাকা বাড়াবে না কমাবে? ব্যাংক টাকা বাড়াবে। তার মানে ব্যাংক বিবরণীতে টাকা বাড়িয়েছে। কত বাড়িয়েছে বলো? 20,000 টাকা বাড়িয়েছে, রাইট? আচ্ছা, বাট আমরা কি এটা জানি? নো। আমরা কি নগদান বইতে বাড়িয়েছে? না। তাহলে ব্যাংক বিবরণীতে বাড়ছে কিন্তু নগদান বইতে বাড়ে নাই। তাহলে বলো নগদান বইতে বাড়ে নাই কিন্তু ব্যাংকে বাড়ছে। তাহলে নগদান বইয়ের তুলনায় ব্যাংকে বেশি আছে। কত বেশি আসছে? 20,000 বেশি আছে। তাহলে এটা কোথায় যাবে? যোগে যাবে। বেশি আছে, তাহলে কোথায় যাবে? যোগে যাবে। এতক্ষণ পর পাওয়া গেছে না? খুশি লাগতেছে। আচ্ছা, তাহলে আমরা কি লিখবো? খরিদ্দার কর্তৃক, আচ্ছা, খরিদ্দার কর্তৃক ব্যাংকে সরাসরি জমা 20,000 টাকা। ওকে, হলো? আচ্ছা, এবার আসো 4 গেল না? আচ্ছা, আমরা এখানে আবার একটু দেখি। এটা সিবি আর এটা হলো বিএস, রাইট? 4-এর পর কি? 5 কি বললো? 10,000 টাকার চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেয়া হয়েছিল কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ করা হয় নাই। দেখো এই যে এখানে বলা হয়েছে কি বলতো, যে আমরা ব্যাংকে চেক জমা দিয়েছি কিন্তু ব্যাংক আদায় করে নাই। তো আমরা চেক জমা দিয়েছি, তার মানে আমরা নগদান বইতে বাড়িয়েছি, কিন্তু ব্যাংক আদায় করে নাই, অর্থাৎ ব্যাংক বাড়ায়নি। এই জায়গাটাই কি বলছে? 10,000 টাকার চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছিল, অর্থাৎ আমরা ব্যাংকে 10,000 টাকার চেক জমা দিয়েছি, ব্যাংক আদায় করে নাই। এটা কি বলছে? তার মানে ব্যাংক আদায় করছে, কিন্তু আমরাই ভুল করে কি করি নাই? নগদান বইতে লিখি নাই। বুঝছো নাকি বুঝো নাই? প্যাচটা কোথায় মারছে? যে আদায়ের জন্য আমরা ব্যাংকে 10,000 টাকার চেক জমা দিয়েছি কিন্তু নগদান বইতে লেখা হয় নাই। তার মানে ব্যাংক ঠিকই লিখছে, আমরাই কি করি নাই? লিখি নাই। ব্যাংক কেন লিখছে? কারণ ব্যাংক আদায় করে নাই এই কথা বলছে? বলে নাই। তার মানে ব্যাংক আদায় করছে, ব্যাংক লিখছে। তাহলে দেখো 5 তারিখের
বা 5 নম্বর লেনদেনটার কারণে কি হলো, ব্যাংক বিবরণীতে 10,000 টাকা বাড়লো কিন্তু নগদান বইতে কি বাড়ছে? নো। তাহলে ব্যাংক বিবরণীতে বেড়েছে কিন্তু নগদ বিবরণীতে বাড়ে নাই। তাহলে তোমরাই বলো নগদ বিবরণীর তুলনায় ব্যাংক বিবরণীতে বেশি আছে না কম আছে? বেশি আছে। কত বেশি আছে? 10,000। তাহলে এটা কোথায় যাবে? যোগে যাবে। ওকে স্যার, 5। তাহলে আমরা এখানে লিখতে পারি ব্যাংকে জমাকৃত চেক নগদানভুক্ত হয়নি, নগদানভুক্ত হয়নি। কত? 10,000। আচ্ছা, এবার আসো 6। 50,000 টাকার 3খানি চেক সরবরাহকারীদের নামে ইস্যু করা হয়েছিল। সরবরাহকারী মানে খরিদ্দার মানে ক্রেতা, যাদের কাছে আমরা পণ্য বিক্রি করি। আর সরবরাহকারী মানে কি জানো? যাদের থেকে আমরা পণ্য কিনে আনি, তারা হলো সরবরাহকারী। তো এইরকম সরবরাহকারী যারা আছে তাদেরকে আমরা কয়টা চেক দিয়েছিলাম? 3টা চেক দিয়েছিলাম। ওকে, কত টাকার? 50,000 টাকার। তাহলে আমরা যখনই চেক ইস্যু করি বা কাউকে চেক দেই, আমরা সাথে সাথে নগদান বই থেকে কি করি? কমিয়ে দেই। তাহলে আমরা 50,000 টাকার চেক ইস্যু করেছিলাম, দ্যাট মিনস আমরা সাথে সাথে নগদান বই থেকে কমিয়েছি কত? 50,000। কিন্তু ব্যাংক সাথে সাথে কমাবে? বলো না। এই ইস্যুকৃত চেক ব্যাংকে যদি উপস্থাপন করা হয় তাহলে ব্যাংক কমাবে, উপস্থাপন করা না হলে কমাবে না। তাহলে বলো আমরা চেক ইস্যু করেছি কত? 50,000 টাকার, কিন্তু ব্যাংকে চেক উপস্থাপন হয়েছে কত টাকার? 45,000 টাকার, তাই না? এই যে যার মধ্যে 45,000 টাকার 2খানি চেক পরিশোধিত হয়েছে। তাহলে আমরা কিন্তু চেক দিয়েছি 50,000 টাকার 3টা। তো এর মধ্যে ধরো একজন ব্যক্তি আছে যাকে আমরা 5,000 টাকার চেক দিয়েছি, সে হয়তো এখনো ব্যাংকে যায় নাই। বাকি 2জন তারা গিয়ে 45,000 টাকার চেক ইস্যু উপস্থাপন করে টাকা নিয়ে নিস। তাহলে বলো ব্যাংক কি 50,000 কমাবে? না, ব্যাংক কত কমাইছে? 45,000। ওকে, তাহলে কি প্রভাব পড়লো বলো? নগদান বইতে 50,000 টাকা কমলো আর ব্যাংকে 45,000 টাকা কমলো। তাহলে নগদান বইতে যা কমছে ব্যাংকে কি তাই কমছে না তার চেয়ে কম কমছে? তাহলে নগদান বইতে যা আছে ব্যাংকে কি তাই আছে না তার চেয়ে বেশি আছে? যেখানে কম কমে সেখানে কি থাকে? বেশি থাকে, তাই না? বলো, তুমি আর আমি 100 টাকা নিয়ে বেরোইছি, আমারও 100 টাকা আছে, তোমারও 100 টাকা আছে, আমি 50 টাকা খরচ করছি। তাহলে আমার পকেট থেকে কমছে কত? 50। আছে কত? 50। আর তুমি 45 টাকা খরচ করছো, তোমার পকেট থেকে কমছে কত? 45। আছে কত? 55। তো তুমি কম কমাইছো দেখে তোমার কাছে বেশি আছে, আমি বেশি কমাইছি দেখে আমার কাছে তোমার তুলনায় কি আছে? কম আছে। স্বাভাবিক না? তাহলে নগদান বইতে যা কমছে ব্যাংকে কিন্তু তা কমে নাই, ব্যাংকে তার চেয়ে কম কমছে। কি কমছে? তার মানে ব্যাংকে কি আছে? বেশি আছে। ব্যাংকে কি আছে? কত বেশি আছে? 5,000 বেশি আছে। কত বেশি? 5,000 বেশি। তাহলে এই 5,000 টাকা আমরা কোথায় বসাবো? যোগে, তাই না? এখানে নাম কি দিব বলো? ইস্যুকৃত চেক। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি বা উপস্থাপিত, ব্যাংকে উপস্থাপিত হয়নি। ওকে, 6 গেল। এবার আসো 7। 7 কিন্তু স্যার একটা না, 7 কয়টা? 2টা। ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 1500 টাকা। আচ্ছা, ব্যাংক যদি আমাদেরকে কিছু মঞ্জুর করে তার মানে ব্যাংক আমাদেরকে দিয়েছে। আর ব্যাংক যদি কোনো কিছু চার্জ করে বা কর্তন করে তার মানে ব্যাংক আমাদের থেকে নিয়েছে। তো ব্যাংক এখানে কি করলো? ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 1500 টাকা, অর্থাৎ ব্যাংক আমাদেরকে সুদ মঞ্জুর করছে। তার মানে ব্যাংক আমাদের অ্যাকাউন্টে কি করলো? 1500 টাকা বাড়ালো, তাই না? কিন্তু আমরা কি নগদানভুক্ত করেছি? না, এখানে যে নগদানভুক্ত হয় নাই, তার মানে আমরা বাড়াই নাই। তাহলে কি ঘটলো? ব্যাংকে বাড়লো কিন্তু নগদান বইতে বাড়ে নাই। তাহলে নগদান বইয়ের তুলনায় ব্যাংক বিবরণীতে কি আছে? বেশি আছে। কত বেশি আছে? 1500। তাহলে এই 1500 কোথায় যাবে? যোগে, তাই না? বলো 7। তাহলে আমরা এখানে কি লিখবো? ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ, সুদ যা নগদানভুক্ত হয় নাই। তো আমি জায়গা নাই দেখে আমি ওটা লিখলাম না। হ্যাঁ, আবার এখানে কি বললো? ব্যাংক কর্তৃক ধার্যকৃত কমিশন। তো ব্যাংক যদি কমিশন ধার্য করে, ব্যাংকে আমাদেরকে টাকা দিবে না আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে? তাহলে ব্যাংক কি করলো? টাকা কমিয়ে দিছে, অর্থাৎ ব্যাংক বিবরণী থেকে 1000 টাকা মাইনাস করছে, কমিয়েছে। বাট আমরা কি এটা জানি? আমরা কি এটা করেছি? না। তাহলে নগদান বইতে আমরা কমাইনি।
তাহলে কি ঘটলো, কি প্রভাব পড়লো? ব্যাংক বিবরণীতে 1000 টাকা কমলো, বাট নগদ বিবরণীতে কোনো টাকা কমে নাই। তাহলে তোমরাই বলো ব্যাংক বিবরণীতে যা আছে, নগদ বইতে যা আছে তার তুলনায় ব্যাংক বিবরণীতে কম আছে। কি আছে? কত কম আছে? 1000। তাহলে এটা কি হবে? বিয়োগের অংশে যাবে। এই যে 7 বিয়োগের অংশে কত বসাবো? 1000। আমরা এখানে কি লিখবো বলো তো? ব্যাংক কর্তৃক, আচ্ছা ব্যাংক কর্তৃক ধার্যকৃত কমিশন, রাইট? ওকে, এবার আসো আমরা কি করব, এখন এগুলাকে যোগ করে দিই। তো 20 আর 10 30, 30 হয় কত? 36,500। ওকে, তো 1,20,000 এর সাথে 36,500 যোগ করো, তাহলে কত হয়? 1,56,500। আবার এখানে 50-এর সাথে 1200, 15,000 আর হলো কত? 1000 আমরা যোগ করব, তাই না? তাহলে 50,000, এখানে 65, 66, 67,200 কত হয় স্যার? আর এটা কি হবে? বিয়োগ হবে, রাইট? এখন আমরা 1,56,500 থেকে 1,56,500 এখান থেকে মাইনাস করব কত? 67,200। তাহলে 89,300 কত হয়? 89,300। ওকে, তাহলে নগদান বই মোতাবেক ব্যাংক জমা কত ছিল? 1,20,000। কিন্তু আমরা যদি ব্যাংক বিবরণী অনুযায়ী কত জমা আছে ফোন দিয়ে জানার জন্য, ব্যাংক আমাদেরকে বলবে কত আছে? 89,300। ওকে স্যার, বুঝতে পারছো? মজার নাকি প্যারার? আচ্ছা, যাই হোক, আই থিঙ্ক এটা যথেষ্ট ইজি একটা ম্যাথ। সো ব্যাংক সমন্বয় বিবরণী কিন্তু খুব ইজি। তাদের জন্য ইজি যারা এই যে ঠিকভাবে কি করতে পারবে, ইফেক্টগুলো দেখাইতে পারবে এবং কম্পেয়ার করতে পারবে। আগে ইফেক্ট দেখাবা, দেন কম্পেয়ার করবা, এরপরে অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় বসাবা, হয় যোগে অথবা বিয়োগে। ওকে স্যার, তো ভালো থেকো সবাই। যশোর বোর্ড 19 সালের আমরা খ করলাম, মাত্র শেষ করলাম খ। এই ইনফরমেশনগুলোর আলোকে আমরা একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করেছি, তাই না? তো দেখো এখন ব্যাংক সমন্বয় বিবরণী কিভাবে করতে হয়, খুবই সহজ। তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো যে এই ব্যাংক সমন্বয় বিবরণী করার জন্য আমরা এই রাফগুলো কেন করি, এটা তো অনেক টাইম কনজিউমিং বা অনেক সময় সাপেক্ষ বিষয়। আমার মনে হয় যারা তোমরা বিগিনার আছো, যারা মাত্র ব্যাংক সমন্বয় শিখতেছো, তো তাদের জন্য এই রাফটা করে নেওয়া বেটার। তাহলে কি হবে, হয়তো তোমার 2-4 মিনিট লাগলো, কিন্তু তুমি ফার্স্ট চান্সে কি করতে পারতেছো? ম্যাথটা মিলাতে পারতেছো, মানে একদম অ্যাকুরেটলি তুমি তোমার আনসারটা করতে পারতেছো। ওকে, আর এইভাবে করতে করতে যারা অ্যাডভান্স হয়ে যাবা, তখন আর তাদের এই রাফটা করার প্রয়োজন নেই। ওকে, তো আমার ক্লাসগুলো বেসিক্যালি যারা তোমরা বিগিনার আছো, যারা ফার্স্ট লার্নার এবং যারা অ্যাডভান্স, সবার জন্যই। ওকে, তো আমরা খ করে ফেললাম, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে ফেললাম এই রাফের আলোকে। এবার দেখো আমরা ক আর গ কিভাবে করতে পারি। এই রাফটা কতটা হেল্পফুল বা এই ওয়ার্কিংসটা কতটা হেল্পফুল আমাদের জন্য দেখো। আচ্ছা, ক বলছে কি? নগদান বইতে লিপিবদ্ধ হয়নি এরূপ লেনদেনের মোট টাকার পরিমাণ নির্ণয় করো। ওকে, তো এখানে যে অনেকগুলো লেনদেন আছে, এই লেনদেনগুলোর মধ্যে কোন কোন লেনদেনটা নগদানভুক্ত হয় নাই, নগদান বইতে আমরা লিখি নাই, তার টাকার পরিমাণটা কত সেটা আমরা এখন নির্ণয় করব। ওকে, দেখো খুব ম্যাজিক্যাল একটা ওয়ে, কত ইজি বা কত সহজে আমরা এটা ফাইন্ড আউট করতে পারি। এই যে নগদান বই বলতে আমরা ক্যাশ বুককে বুঝি, তাই না? তো দেখো আমরা যে লেনদেনগুলো ক্যাশ বুকে লিপিবদ্ধ করি নাই, সেগুলোকে কিন্তু আমরা হোয়াট চিহ্ন দিয়ে রাখছি। যেমন ধরো 1 নম্বর লেনদেনটা নগদানভুক্ত হয়েছে কিন্তু ব্যাংকে লিপিবদ্ধ হয়নি, 2 নম্বরটা নগদানভুক্ত হয়েছে, ব্যাংকেও হিসাবভুক্ত হয়েছে, 3 নগদানভুক্ত হয় নাই বাট ব্যাংক থেকে কমেছে, 4 নগদানভুক্ত হয় নাই বাট ব্যাংকে বেড়েছে, 5 নগদানভুক্ত হয় নাই বাট ব্যাংকে বেড়েছে, 6 নগদানভুক্ত হয়েছে, ব্যাংকভুক্ত হয়েছে, 7 নগদানভুক্ত হয় নাই বাট ব্যাংকে বেড়েছে। আবারও 7-2টা এখানে ওই যে সুদ মঞ্জুর, আরেকটা কি ধার্যকৃত কমিশন। তো দুটোটাই ব্যাংকভুক্ত হয়েছে বা ব্যাংক বিবরণীতে হিসাবভুক্ত হয়েছে, কিন্তু নগদানভুক্ত হয়নি। ওকে, তো আমাদের কিন্তু সবার একটা ধারণা যে আমরা অ্যাট ফার্স্ট ক করব, এরপরে খ, এরপরে গ। দেখো তুমি ধরো এটা হলো
3 নম্বর কোয়েশ্চেন। তো তুমি 3 নং কোয়েশ্চেনের 3 নং প্রশ্নের উত্তর লিখে এই 3 নং প্রশ্নের উত্তরের মধ্যেই ক খ লিখতে হবে, বাট আগে ক পরে খ তারপরে গ, এইভাবে সিরিয়ালি লিখতে হবে। ইটস নট ম্যান্ডেটরি। ওকে, তুমি তোমার সুবিধা মতো আগে খ করতে পারো, দেন ক করতে পারো, দেন গ করতে পারো, তোমার ইচ্ছা। বাট 3 নং প্রশ্নের উত্তরের অ্যান্সার কমপ্লিট করে তুমি 4 নং এ যাবা, 4 নং কমপ্লিট করে 5 নং এ যাবা। বিষয়টা এরকম। এমন না যে ধরো তুমি 3 নং প্রশ্নের উত্তর ক খ করলা, দেন 4 করলা, আবার পরে গিয়ে 3 নং প্রশ্নের উত্তর গ করলা, এইভাবে করলে হবে না। হ্যাঁ, বাট 3 নং প্রশ্নের উত্তরের অধীনে তুমি ক খ কে তোমার সুবিধা মতো আগে পরে করে নিতে পারবা। ওকে, তো আমরা সবসময় আগে খ কেন করি, বা আগে মানে এই অধ্যায়ের ক্ষেত্রে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীটা আগে কেন প্রস্তুত করি? বিকজ ব্যাংক সমন্বয় বিবরণী করার জন্য আমাদের এই ওয়ার্কিংসটা করার প্রয়োজন হয়। আর এই ওয়ার্কিংসটা যখন তুমি করতেছো তখন কিন্তু তোমার পুরো ম্যাথ সম্পর্কে একটা ভালো কনসেপ্ট গ্রো করছে। তুমি পুরো ম্যাথটাকে অ্যানালাইসিস করতেছো, সবগুলো ইনফরমেশন তুমি জানতেছো যে মানে কোথায় কি বা কে কোথায় যাবে, বা কে নগদানভুক্ত হলো, ব্যাংকভুক্ত হলো না, কে ব্যাংক বিবরণীতে হিসাবভুক্ত হলো, নগদ বিবরণীতে হিসাবভুক্ত হলো না, সব কিছু কিন্তু তুমি জানতেছো। ওকে, এর জন্যই আমি আগে খ করালাম, অ্যান্ড দেন আমরা ক আর গ করবো। ওকে, তো এখন আমরা তাহলে ক করি। ক কি বললো? নগদান বইতে লিপিবদ্ধ হয়নি এরূপ লেনদেনের মোট টাকার পরিমাণ নির্ণয় করো। তো অলরেডি আমরা জেনে গেলাম নগদানভুক্ত হয় নাই 3 নম্বর লেনদেনটা, 4 নম্বর লেনদেনটা, 5 নম্বর লেনদেনটা, 7 2টা। ওকে, এরা নগদানভুক্ত হয় নাই। এখন এদের মোট পরিমাণটা আমরা নির্ণয় করব। তো চলো আমরা করে ফেলি। তো আমরা এখন ক করতেছি। ওকে, নগদান ভুক্ত হয়নি, নগদানভুক্ত হয়নি এরূপ লেনদেনের পরিমাণ নির্ণয়, এরূপ লেনদেনের পরিমাণ নির্ণয়। ওকে, তো আমরা এখানে একটা ছক আঁকি, বিবরণ টাকা টাকা। ওকে, আচ্ছা তাহলে দেখো এখন আর আমার এত কিছু যাচাই করার দরকার নেই, আমি এখান থেকেই কিন্তু সব খুঁজে পাচ্ছি। 3 নম্বরটা হয় নাই। ওকে, 3 কি বলছে? ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ। এখানে লিখে দেই, ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ। কত টাকা? 15,000 টাকা। এরপরে 4, এখানে আমি ক্রমিক নংটা লিখতেছি আরো সুবিধা হওয়ার, মানে আরো বোঝার জন্য আর কি। 4 কি বললো? খরিদ্দার সরাসরি ব্যাংকে জমা দিচ্ছে, নগদানভুক্ত হয় নাই। তাহলে আমরা লিখতে পারি খরিদ্দার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, খরিদ্দার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা। ওকে, কত টাকা এখানে? 20,000 টাকা। আচ্ছা, এরপর হলো 5 কি বলছে? 10,000 টাকার চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু নগদানভুক্ত হয়নি। মানে আমরা চেক জমা দিলে তো সাথে সাথে নগদান বইতে পারি, তো এখানে আমরা চেক জমা দিয়ে আমরাই লিখে নেই নগদান বইতে, অর্থাৎ ব্যাংক ঠিকই আদায় করছে। কারণ ব্যাংক যদি আদায় না করতো তাহলে তো বলেই দিত যে ব্যাংক আদায় করে নেই। তো ব্যাংক আদায় করে নেইটা বলে নেই মানে ব্যাংক ঠিকই আদায় করছে, কিন্তু আমরাই নগদান বইতে লিখে নেই, ভুলে গেছে। তো 5 এটা কি হবে? ব্যাংকে জমাকৃত চেক নগদানভুক্ত হয়নি। আচ্ছা, এখানে কত টাকা হবে? 10,000 টাকা। এরপর 7 2টা আছে। হ্যাঁ, আচ্ছা আমরা কি লিখতে পারি? ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ কয় টাকা? 1500 টাকা। আরেকটা কি স্যার? এটাও 7, ব্যাংক কর্তৃক ধার্যকৃত কমিশন 1000 টাকা, ব্যাংক কর্তৃক ধার্যকৃত কমিশন 1000 টাকা। ওকে স্যার, তো এই লেনদেনগুলো নগদানভুক্ত হয় নাই, আমরা এখন এগুলোর পরিমাণ নির্ণয় করব। ওকে,
তো 15,000 আর 20,000 35, 35 আর 10 45, 45 46 47,500 টাকা। তাহলে আমরা মোট পরিমাণ পেয়ে যাচ্ছি 47,500 টাকা। ক্লোজ হয়ে গেল। এটাই হলো ক। তো দেখছো কত সহজে আমরা এটা করে ফেললাম। আমাদের কিন্তু আমরা যদি ফার্স্ট টাইম ক করতে যেতাম, মানে আগেই যদি ক করতাম, তাহলে কিন্তু আমাদের বেশ অনেক কনফিউজড হইতে হতো বা অনেক ঝামেলা পোহাইতে হতো। তো আমরা যেহেতু আগে খ করে নিয়েছি, সো ম্যাথ সম্পর্কে আমাদের অনেক ভালো আইডিয়া আছে, অনেক ভালো ধারণা আছে। এখন ক করাটা আমাদের জন্য খুবই সহজ হয়ে গেছে। জাস্ট এই ওয়ার্কিংসগুলো থেকেই আমরা সহজেই খুঁজে বের করতে পারতেছি যে কারা কারা নগদান বইতে অন্তর্ভুক্ত হয় নাই। জাস্ট তাদের পরিমাণটা আমরা এখানে নির্ণয় করে ফেললাম। কত? 47,500 টাকা। ওকে, তো এবার আমরা গ করব। আচ্ছা, গ করার আগে আমি তোমাদেরকে একটা ইনফরমেশন দিই। আমরা তো সবাই জানি যে আমরা যখন ব্যাংক সমন্বয় বিবরণী করতেছি তখন আমরা নিজেদেরকে অলওয়েজ গ্রাহক মনে করব। ওকে, আর আমাদের হিসাবের বইটা হলো কি? নগদান বই। তো সাধারণত এই অধ্যায়ে তোমাকে জাবেদা করতে বলবে বা তোমার কাছে জাবেদা চাইবে। হ্যাঁ, তো তোমার কাছে যে জাবেদা চাইবে, কোন লেনদেনগুলো জাবেদা চাইবে? যেই লেনদেনগুলো নগদানভুক্ত হয় নাই। ওকে, আমরা গ্রাহক, আমাদের হিসাবের বইয়ের নাম কি? নগদান বই। নগদান বইতে মিসিং হয়ে গেছে, নগদান বইতে হিসাবভুক্ত করা হয় নাই যে লেনদেনগুলা, ওই লেনদেনগুলোর জন্য আমাদেরকে জাবেদা করতে হবে। ওকে, তো ধরো তোমাকে যদি বলে যে নগদানভুক্ত হয়নি এই সমস্ত লেনদেনের জাবেদা করো, অথবা তোমাকে যদি বলে যে প্রয়োজনীয় লেনদেনগুলো জাবেদাভুক্ত করো, অথবা তোমাকে যদি মেনশন করে দেয় এই লেনদেনগুলো জাবেদাভুক্ত করো, একই কথা। আর তুমি দেখবা যে 99% ক্ষেত্রে যে লেনদেনগুলো মেনশন করে দিবে ওই লেনদেনগুলো হচ্ছে তারাই যারা নগদানভুক্ত হয়নি। দেখো এই যে 3 নম্বর লেনদেনটা নগদানভুক্ত হয়নি, দেখো এই যে 3 নম্বরের জন্য জাবেদা করতে বলছে। 4 নম্বর লেনদেনটা নগদানভুক্ত হয়নি, দেখছো এই যে 4-এর জন্য জাবেদা করতে বলছে। 5 নম্বর লেনদেনটা নগদানভুক্ত হয় নাই, এই যে 5 নম্বরের জন্য জাবেদা করতে বলছে। 7 নম্বর লেনদেন দুইটা নগদানভুক্ত হয় নাই, দেখো এই যে 7 নম্বরের জন্য জাবেদা করতে বলছে। ওকে, আমরা কি বুঝতে পারলাম? যে লেনদেনগুলো নগদানভুক্ত হয় নাই, নগদান থেকে বাদ পড়ে গেছে, ওই লেনদেনগুলোর জন্য আমাদেরকে জাবেদা করতে হবে। ওকে, এখন আমরা যারা আছি 9-10-এ যারা কমার্সে ছিলাম, অথবা আমরা যারা ইন্টারে এসে কমার্স নিয়েছি, অ্যাকাউন্টিং পড়তেছি, ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার শিখেছি, তারা তো খুব ভালো করেই জানে কিভাবে জাবেদা করতে হয়, তাই না? তো জাবেদা বলতে এটা সাধারণ জাবেদাকে বোঝাচ্ছে। আমরা এখন একটা সাধারণ জাবেদার ছক আঁকবো, অ্যান্ড দেন আমরা এই প্রয়োজনীয় লেনদেনগুলোর জাবেদা দিয়ে দিব। ওকে, যেগুলো নগদান বইতে মিসিং। আমরা গ করব, যেগুলো নগদান বইতে লিপিবদ্ধ হয় নাই তাদের জন্য জাবেদা দিব। ওকে, তো আমরা এই জাবেদা বলতে সাধারণ জাবেদাকে বুঝি। সো আমরা সাধারণ জাবেদার ছক আঁকলাম। আচ্ছা, এই ম্যাথে ইয়ার বা সাল দেয়া আছে 2018, আমরা ফার্স্টে লিখে নিলাম তারিখের পরে 2018। আর আমরা এই ব্যাংক সমন্বয় বিবরণী করতেছি ডিসেম্বরের 31 তারিখে। সো প্রত্যেকটা জাবেদার তারিখ হবে ডিসেম্বরের 31। ওকে, এবার আসো আমরা জাবেদা দিই। তাহলে 3 নাম্বারটা কি ছিল? যে ব্যাংক বিবরণী থেকে কমানো হয়েছে বাট নগদ বইতে কমানো হয়নি। কেন? দেখো, ব্যাংক প্রদেয় বিলের অর্থ পরিশোধ করেছে, যেটা আমরা নগদান বই থেকে কমাই নাই। আচ্ছা, ব্যাংক যদি প্রদেয় বিলের অর্থ পরিশোধ করে তাহলে কি হবে? আমাদের ব্যাংক থেকে টাকা কমে গেছে, তো এটা আমরা জানতাম না, কমাই নাই। এখন আমরা এটা জানছি, এখন আমরা কি করব? আমরা আমাদের নগদান বইতে আমরা ব্যাংক নামক সম্পদটাকে কি করব? কমিয়ে দিব। ওকে, আর কেন ব্যাংক কমলো? কারণ হলো প্রদেয় বিল পরিশোধ করা হয়েছে, তার মানে আমার প্রদেয় বিল নামক দায়টা কমে গেছে। সো প্রদেয় বিল ডেবিট, ব্যাংক নামক সম্পদটা কমে গেছে, তাই ব্যাংক হিসাব ক্রেডিট। জাস্ট এতটুকুই আমরা লিখে দিব। তাহলে আমরা এখানে কি লিখতেছি? এটা 3। হ্যাঁ, প্রদেয় বিল হিসাব ডেবিট 15,000, আর ব্যাংক নামক সম্পদটা কমে গেল। সো ব্যাংক হিসাব ক্রেডিট কত? 15,000। যেহেতু ব্যাখ্যা দিতে হবে, হ্যাঁ, যদি জাবেদা দিতে বলো অবভিয়াসলি ব্যাখ্যা দিতে হবে, কারণ জাবেদার সংজ্ঞার মধ্যেই বলা আছে তারিখের ক্রমানুযায়ী ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহকারে প্রাথমিক যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে। সো যদি বলে ব্যাখ্যার প্রয়োজন নাই তাহলে ব্যাখ্যা দিবা না, বাট যদি বলে জাবেদা দাও তাহলে অবশ্যই তোমাকে ব্যাখ্যা দিতে হবে। হ্যাঁ, তো আমরা এখানে লিখতে পারি যেহেতু ব্যাংক কর্তৃক
প্রদেয় বিল পরিশোধ করা হলো। যেহেতু ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ করা হলো। ওকে, এই তো ব্যাখ্যা হয়ে গেছে। আচ্ছা, সেম আবারও ডিসেম্বরের 31 তারিখ। এখন আমরা 4 তারিখের জাবেদাটা দিব, মানে সরি 4 নম্বর লেনদেনটার। তো 4 নম্বর কি হয়েছে, ব্যাংকে 20,000 বেড়েছে, বাট আমরা কিন্তু বাড়াই নাই। তাহলে এখন আমরা ব্যাংকে বাড়াই দিব। সো ব্যাংকে বাড়াইলে কি হবে, ব্যাংক হিসাব ডেবিট হবে। আমরা এখানে লিখে দিই ব্যাংক হিসাব ডেবিট কত, 20,000। এই যে 4, খরিদ্দার সরাসরি ব্যাংকে 20,000 জমা দিয়েছে। সো আমাদের ব্যাংকে টাকা বেড়ে গেছে, আমরা ব্যাংক বাড়াই দিচ্ছি। ব্যাংক নামক সম্পদটা বাড়ানোর কারণে ব্যাংক হিসাব ডেবিট হলো। কেন এই 20,000 টাকা বাড়লো বলো তো? বিকজ এই টাকাটা আমরা খরিদ্দারদের কাছ থেকে পেয়েছি। খরিদ্দার মানে দেনাদার। হ্যাঁ, তাহলে দেনাদার হিসাব ক্রেডিট, দেনাদার হিসাব ক্রেডিট কত, 20,000। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি যেহেতু ব্যাংক কর্তৃক সরাসরি খরিদ্দারদের নিকট হতে আদায়, খরিদ্দারদের নিকট হতে আদায়। ওকে, হয়ে গেল। আচ্ছা, এবার কোনটা মিসিং, 5 নাম্বারটার জন্য আমরা এখন জাবেদা দেবো, যেটা নগদান বইতে মিসিং আছে, লেখা হয়নি। তো 5 কি হয়েছে, ব্যাংক বাড়িয়েছে, বাট আমরা কিন্তু নগদান বইতে বাড়াইনি। এখন আমরা যদি নগদান বইতে বাড়াতে চাই, অর্থাৎ আমরা যদি ব্যাংক নামক সম্পদটা বাড়াতে চাই, তাহলে কি হয়ে যাবে, ব্যাংক ডেবিট হয়ে যাবে, তাই না? সেম ডিসেম্বর 31, 5। তাহলে আমরা ব্যাংক বাড়াচ্ছি। ওকে, এই যে এখানে বলছে দেখো 10,000 টাকার চেক আদায়ের জন্য আমরা ব্যাংকে জমা দিয়েছি, কিন্তু আমরাই নগদানভুক্ত করি নাই। তার মানে আমরা এখন ব্যাংকে 10,000 টাকা বাড়িয়ে দিব। সো ব্যাংক হিসাব কি হবে, ডেবিট হবে কত, 10,000। ওকে, আর এখানে আমরা ক্রেডিটে কি লিখবো বলো তো? যে চেকটা আমরা কার কাছ থেকে পেয়েছি, দেনাদারের কাছ থেকে পেয়েছি। সো দেনাদার হিসাব ক্রেডিট লিখে দিব। আচ্ছা, দেনাদার হিসাব ক্রেডিট কত, 10,000। তো এখানে আমরা কি লিখবো, যেহেতু আদায়ের উদ্দেশ্যে ব্যাংকে জমাকৃত চেক নগদানভুক্ত হয়নি, ওকে, হয়ে গেল। আচ্ছা, এরপর 7 এখানে দুইটা দিতে হবে। একটা হলো ব্যাংক 1500 বাড়িয়েছে, বাট আমরা বাড়াইনি। তাহলে এখন আমরা ব্যাংক বাড়াই দিব। কেন বাড়াই দিব? বিকজ ব্যাংক আমাদেরকে সুদ মঞ্জুর করছে। হ্যাঁ, তো যেহেতু ব্যাংক সুদ মঞ্জুর করেছে, সো আমরা এখানে কি লিখবো, এটা 7। তো আমরা লিখবো ব্যাংক হিসাব ডেবিট 1500। আর কেন ব্যাংকে 1500 টাকা বাড়ালাম? বিকজ আমরা ব্যাংকের কাছ থেকে সুদ পেয়েছি। ব্যাংক যদি মঞ্জুর করে, তার মানে ব্যাংক আমাদেরকে দিয়েছে। আর ব্যাংক যদি চার্জ করে, ধার্য করে, কর্তন করে, তার মানে ব্যাংক আমাদের থেকে নিয়েছে। হ্যাঁ, তো এখানে 1500 টাকা কি করলো, ব্যাংক মঞ্জুর করলো, তার মানে ব্যাংক আমাদেরকে দিয়েছে। এটা আমাদের আয়। সো আমরা এখানে লিখতে পারি ব্যাংক সুদ হিসাব ক্রেডিট, অথবা আমরা সুদ আয় হিসাব ক্রেডিটও লিখতে পারি, বা প্রাপ্ত সুদ হিসাব ক্রেডিট লিখতে পারি। হ্যাঁ, যে কোনো একটা লেখা যায়। আচ্ছা, আমরা এখানে প্রাপ্ত সুদই লিখে দিই। প্রাপ্ত সুদ হিসাব ক্রেডিট কত, 1500। ওকে, তো আমরা এখানে কি লিখবো, যেহেতু ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর করা হলো। ওকে, আমার জায়গা কম দেখে আমি সংক্ষেপে লিখে দিলাম। এবং লাস্ট ওয়ান, এটাও 7। আচ্ছা, এখানে ব্যাংক কি করছে, 1000 টাকা কমিয়েছে, যেটা আমরা হিসাবভুক্ত করি নাই। তো ব্যাংক যেহেতু কমিয়েছে, সো আমাদেরকেও কি করতে হবে, ব্যাংক নামক সম্পদটা কমিয়ে দিতে হবে। সো ব্যাংক ক্রেডিট হয়ে যাবে। কেন আমরা এই 1000 কমাচ্ছি? বিকজ ব্যাংক কমিশন ধার্য করছে। হ্যাঁ, এই যে ধার্য করা, চার্জ করা, কর্তন করা, মানে ব্যাংক আমাদের থেকে কেটে নিছে। সো আমরা এখানে কি লিখতে পারি, আমরা তো ব্যাংক হিসাবকে ক্রেডিট লিখবো। হ্যাঁ, আর কমিশন হিসাবকে ডেবিট লিখবো। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখলাম কমিশন
হিসাব ডেবিট 1000, ব্যাংক হিসাব ক্রেডিট 1000। এই এখন ব্যাখ্যা কি হবে? যেহেতু ব্যাংক কমিশন ধার্য করলো, যেহেতু ব্যাংক কমিশন ধার্য করলো, ওকে, ব্যাস। তো স্যার দেখো, এই যে আমরা করে ফেললাম গ, যে যে দফাগুলা আমানতকারীর অর্থাৎ আমাদের বইতে লিপিবদ্ধ হয় নাই, অর্থাৎ নগদান বইতে লিপিবদ্ধ হয় নাই, ওই দফাগুলার জাবেদা দিতে বলছে। আমরা এখানে কিন্তু জাবেদাটা দিয়ে দিলাম, ওকে। এবং আমি জানি খুবই সহজ, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখতেছো মানে তারা খুবই হ্যাপি যে এত সহজে এটা করা যায়। ইয়েস, এত সহজেই করা যায়। আমি আবার একটু যদি সামারাইজ করি, আমরা ওই সমস্ত লেনদেনগুলোই সাধারণত জাবেদাভুক্ত করি যেগুলো নগদান বইতে বাদ পড়ে গেছে, ওকে। তো তুমি যখন জাবেদা করবা তখন তুমি জাস্ট এটা চিন্তা করবা, ব্যাংকে কি আমার টাকা বাড়লো নাকি ব্যাংক থেকে টাকা কমলো। যদি ব্যাংকে টাকা বাড়ে তাহলে ব্যাংক ডেবিট হয়ে যাবে, যে কারণে বাড়লো কারণটা ক্রেডিট হয়ে যাবে। আবার যদি ব্যাংকে টাকা কমে ব্যাংক ক্রেডিট হয়ে যাবে, যে কারণে কমলো সেই কারণটা ডেবিট হয়ে যাবে, ওকে। যেমন ধরো 3 তারিখে ব্যাংকে কিন্তু টাকা কমছে, এই কারণে আমরা ব্যাংক ক্রেডিট করেছি। কেন কমছে? প্রদেয় বিল পরিশোধ করার জন্য, সো প্রদেয় বিলকে ডেবিট করে দিচ্ছি। 4 তারিখে কিন্তু ব্যাংকে টাকা বাড়ছে, সো আমরা ব্যাংক হিসাবকে ডেবিট করে দিচ্ছি। কেন বাড়ছে? দেনাদারের কাছ থেকে আদায় করার জন্য, সো দেনাদারকে ক্রেডিট করে দিচ্ছি। 5 তারিখে ব্যাংকে টাকা বাড়ছে, সো আমরাও কি করলাম? টাকা বাড়ালাম, ব্যাংক হিসাব ডেবিট করে দিলাম। কেন? কারণ দেনাদারের কাছ থেকে আদায় করা হয়েছে, তাই দেনাদার ক্রেডিট হয়ে গেছে। 7 তারিখে কি হলো? বাড়লো, সো আমরাও ব্যাংক হিসাবকে বাড়িয়ে দিলাম, ব্যাংক ডেবিট। কেন বাড়লো? সুদ মঞ্জুর করার জন্য, অর্থাৎ আমরা সুদ পেয়েছি, সো প্রাপ্ত সুদকে ক্রেডিট করে দিচ্ছি। আবারও 7 তারিখে ব্যাংকে টাকা কমলো, সো আমরা ব্যাংক কমিয়ে দিচ্ছি, ব্যাংক হিসাব ক্রেডিট। কেন কমালাম? কারণ ব্যাংক কমিশন ধার্য করছে, তাই কমিশন হিসাব ডেবিট। বা তুমি চাইলে এটা প্রদত্ত কমিশন হিসাব ডেবিটও লিখতে পারো। এই আর কি, খুবই ইজি, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা এটা ভালো করে প্র্যাকটিস করো। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।